আচ্ছা, এখানে এই যে খেয়াল করো, এখানে সমান্তরাল এই যে পাত ধারকের তোমার ধারকত্বের সূত্র ছিল কি? এপসাইলন নট এ ডিভাইড বাই ডি, এটা না? এটা কি মনে আছে? হুম। আছে। আর এমনিতেই আছে। তোমার সি এর সাথে কিউ এবং ভি এর সম্পর্কটা এই যে কি ছিল, যে কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু এই যে ভি ছিল, কালকে এটা আমরা এটা কিন্তু পড়ছিলাম। হুম। ওকে, তাহলে আমি যদি সি এর জায়গায় যদি এটা লিখি যে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু যদি সিবি হয়, তাহলে সি সমান কি কিউ ডিভাইড বাই ভি এপসিলন নট এ ডিভাইড বাই ডি। এখন আমি যদি দুইটাকে উল্টাই দেই, ভি বাই কিউ এপসিলন নট এ ডিভাইড বাই ডি। ওকে, এখন এইখানে একটা জিনিস এই যে এইখানে খেয়াল করো, এখন তোমার যদি তড়িৎ প্রাবল্য স্থির রাখতে চাও, তাহলে তড়িৎ প্রাবল্য স্থির রাখতে হলে এই সূত্রে কোনটাকে ফিক্সড রাখা কি ব্যাপার, এটা তো উল্টা হয়ে গেল না? ওয়েট, এটা হবে ডি যাবে উপরে এপসিলন নট এ। ওকে, এখন ধরে নাও যে তড়িৎ প্রাবল্য স্থির, যেহেতু প্রশ্নে বলে দিয়েছি তো, তড়িৎ প্রাবল্যের সাথে যেহেতু চার্জের একটা সম্পর্ক আছে, তো এখানে কিউ এর মান আমরা যদি স্থির ধরি, আর দুইটা সমান্তরাল এই পাত ধারকের মধ্যে তোমার এদের প্রস্থদের এই যে ক্ষেত্রফল এটা তো স্থির, আর এপসিলন নট তো স্থির, তাহলে ভি এর সাথে ডি এর সম্পর্ক এখানে কিরকম আসছে বলো? সমানুপাতিক। হ্যাঁ, তাহলে ভি এর সাথে ডি এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে সমানুপাতিকের গ্রাফ এখানে কোনটা বলো তো? ভি এর সাথে ডি এর সমানুপাতিকের গ্রাফ কোনটা? খ নাম্বার। হ্যাঁ, এটা হবে ক নম্বর। তড়িৎ প্রাবল্য এবং দূরত্বের মধ্যে এটা কিন্তু পড়ানো হয়েছিল, একটা হচ্ছে বিভবের সাথে দূরত্বের সম্পর্ক এবং প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক, কোন গ্রাফটা বেশি ঢালু হয় বলো তো? এই, প্রাবল্যের। হ্যাঁ, প্রাবল্যেরটা কিন্তু বেশি ঢালু হবে, কারণ এটা এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক হারে হ্রাস পায়। আচ্ছা, যাই হোক, তো এখন এইখানে কোন গ্রাফটা এখানে অ্যান্সার হবে প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্কের? বলো। সহজ তো এটা, এটা তো পারা উচিত। এটা মনে নাই? এটা ক নাম্বার। ক নাম্বার এটা এই যে কিভাবে, এইটা আমরা কোন সূত্র দিয়ে এটা মনে রাখছিলাম এটা? এটা কই গেছে এটা? আহ, এই যে এটা, এটা মনে নাই? এটা তো আমরা মনে রাখছিলাম তোমার ইয়ার সূত্র দিয়ে, বয়েলের সূত্রের মতো। এটা গ্রাফ না, কারণ তোমার এটা প্রথমে হচ্ছে যে তুমি মনে রাখবা ভি এর সাথে, মানে বিভবের যেটা গ্রাফ আর কি, বিভবের গ্রাফ তোমার বিভবের সাথে দূরত্বের সম্পর্ক কি, এর ব্যস্তানুপাতিক, তো ব্যস্তানুপাতিক হলে গ্রাফটা তো এই বয়েলের সূত্রের গ্রাফের মতো হবে। তো এখন এইখানে এইটা স্ট্রেট লাইন আসছে, কারণ হচ্ছে যে আহ, এই যে এই যে গোলকের অভ্যন্তরে অর্থাৎ কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত সকল বিন্দুতেই যেহেতু বিভব সমান, সো একটা স্ট্রেট লাইন, এরপরে যেহেতু ব্যস্তানুপাতিক, সো এই বয়লের সূত্রের মতো যে গ্রাফটা, এরপরে এইটা যেহেতু শুধু ব্যস্তানুপাতিকের হ্রাস পায়, তো এটা আস্তে আস্তে হ্রাস পাবে। এই বিভবের যে গ্রাফটা প্রাবল্যের যেহেতু এটা বর্গ হারে হ্রাস পায়, তো এটা অনেক দ্রুত হ্রাস পাবে। তাহলে এখানে তাহলে আনসার কোনটা এখানে? আনসার হচ্ছে খ নম্বর। এখন তুমি যদি খালি সৃজনশীলের প্রিপারেশন নাও তাহলে হবে না তো, সবকিছুই পড়া লাগবে এগুলা।
এগুলো এমসিকিউ কিন্তু যা যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে সবগুলো এমসিকিউ কিন্তু আছে। তো রিভিশন না দিলে তো সমস্যা। এখন একটা চ্যাপ্টার এমসিকিউ সলভ করতে গেলেই ওই চ্যাপ্টারে কি কি সমস্যা আছে সেটা বোঝা যায়। সিকিউ তোমার মোটামুটি বলে দেওয়া যায় যে সিকিউ এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে আসবে। তোমার বৃত্ত অথবা বর্গ অথবা একটা ত্রিভুজ দেওয়া থাকবে, এখানে প্রাবল্য অথবা বিভব বের করতে বলবে, তারপর ধারক থেকে এই যে প্রশ্ন আসবে, শেষ। এই দুইটা টপিক তুমি যদি পড়ে যাও তাও এই চ্যাপ্টারে সৃজনশীল এই যে কমন আসবে, প্রাবল্য বিভব থেকে এবং হচ্ছে যে ধারক থেকে, শেষ। আর এমসিকিউ পড়তে গেলে কিন্তু সবই লাগবে। তো এমসিকিউ সবগুলো পারার জন্য পুরো চ্যাপ্টারের বেসিক ভালোভাবে ক্লিয়ার থাকা লাগে। ওকে, এখন এইখানে 24 নম্বরটা, 3 কুলম 3 কুলম, সি বিন্দুতে প্রাবল্য কত হবে, এবং এটা সবগুলাই 3 মিটার। ওকে, তাহলে সি বিন্দুতে প্রাবল্য এইখানে যে কত হবে এইটা, তুমি এটা নিজে এই যে হিসাব করে বলো তো দেখি। এটা বের করো, 24 নম্বরটা অ্যান্সার বের করো। তাড়াতাড়ি বের করো। এই, এটা খ নাম্বার। বের করছো তুমি? এটা কি খ নাম্বার? এটা তুমি কোন সূত্র দিয়ে বের করছো? হুম? এটা তো ইয়ে করা লাগবে না? ইউ তারপর তো লব্ধিটা বললো এই দুটা। হ্যাঁ, এইখানে E1 E2 তো সেম, তো সবকিছুই সেম, E1 E2 সেম। আর এখানে তোমার লব্ধির সূত্র দিলে এখানে তোমার মধ্যবর্তী কোণ এটা কত ডিগ্রি, এখানে মধ্যবর্তী কোণ। হুম? এখানে মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? না, এগুলা সিম্পল জিনিস না পারলে কিভাবে হবে বলো? এতদিন এই ফিজিক্স পড়ার পর এগুলো পড়া উচিত। ও এইখানে যেহেতু এটা হচ্ছে height। এটা সমকোণ, সমবাহু ত্রিভুজ, তো এটা 60 হলে এটা 60। হ্যাঁ, এখন এখন মান এই যে বের করে দেখি।
অ্যান্সার আসছে? হুম। এটার অ্যান্সার হচ্ছে গ নম্বর। এগুলো সহজ ম্যাথ, এগুলো খুব তাড়াতাড়ি সলভ করা। এগুলা শিখতে হবে, কারণ এগুলো এমসিকিউ তে তোমার তো 2-3 মিনিট সময় নাই তো। এগুলা সর্বোচ্চ 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে সলভ করা লাগবে এগুলো প্রশ্ন। ওকে। আচ্ছা, এই যে 25 নম্বর এমসিকিউ, এটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এই 25 নম্বরের অ্যান্সার এই বলো তো দেখি। আচ্ছা, এখানে সামেশন চিহ্ন দ্বারা এই যোগফল বোঝায়, বাট এটা চারটা এই সমীকরণ দেখেই বোঝা উচিত যে কোনটা হবে বা কোনটা হবে না বিভব নির্ণয়ের ক্ষেত্রে। বলো দেখি। এটা এমনিতে বলে দেওয়া যায়, কারণ আমরা বিভবের অলরেডি অনেক মেথই সলভ করে আসছি। ও বিন্দুতে বিভব নির্ণয় করতে গেলে এখানে কি করা লাগবে এমনিতে? নিয়মটা কি এখানে? ও বিন্দুতে বিভব নির্ণয় করতে গেলে, যেহেতু এখানে তিনটা শীর্ষবিন্দুতে তিনটা চার্জ আছে, ও বিন্দুতে বিভব নির্ণয় করতে গেলে এখানে কি করা লাগবে? বলো। বলো। এই যে আমি এমসিকিউ, কয়টা এমসিকিউ এখানে নিয়ে আসছে, এখানে এমসিকিউ নিয়ে আসছে 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ। আমি ভাবছিলাম যে এগুলা একটা ক্লাসের মধ্যে সলভ করে ফেলবো, মানে 40 মিনিটের মধ্যে, তারপরে অন্য টপিক শুরু করব। এখন তোমার যদি রিভিশন দেওয়া না থাকে, তো 40 মিনিটের জিনিস এইখানে কতক্ষণ লাগতেছে? এখন এই যে যদি তিনটা শীর্ষবিন্দুতে এইখানে এমন ভাবে দেয়া আছে চিত্রটা, এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, এবং তিনটা চার্জের জন্যই ও বিন্দুতে অর্থাৎ এইখানে বিভবটা বের করতে বলছে, এবং এগুলো ডিস্টেন্সও দেওয়া আছে। তো এর জন্য বিভব V1, এর জন্য বিভব হচ্ছে V2, এর জন্য বিভব যদি হয় V3, তাহলে ও বিন্দুতে মোট বিভব কি হবে বলো তো? তিনটে যোগ হবে। হ্যাঁ, তিনটা যোগফল। সামনে তোমার সামেশন চিহ্ন নিয়ে তো তোমার চিন্তা করার দরকার নাই। এমনি বিভবের সূত্র কি? বিভবের সূত্র হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট Q/R। তো এই টাইপের সমীকরণ এখানে কোনটা আছে এখানে? বলো। এটা তো ক বোঝাই যাচ্ছে নাম্বার। এটা ক নম্বর হবে তোমার। গ নম্বর তো হবেই না, কারণ এটা 4 পাই এপসিলন নট, এটা তো আগে থেকেই বাদ। এটা হচ্ছে Q/R স্কোয়ার আছে এখানে, বিভবের ক্ষেত্রে তো স্কোয়ার হয় না। আর এখানে এখানে কিউ এর উপরে স্কোয়ার, আর এর উপরে স্কোয়ার, মানে এটাও হবে না। তো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ক নম্বর। এগুলো সহজ এমসিকিউ। এইখানে এন দ্বারা আর কি বোঝাইছে, যেহেতু তিনটা বিভব আছে, সো এইখানে তিনটা কিউ হবে, তিনটা আর হবে, জাস্ট আর কিছুই না। ওকে। 26 নম্বর কি হবে বলো?
আচ্ছা, এখানে এই চিত্রগুলো কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যায়। ওকে, এইখানে আছে -1.6 কুলম্বের একটা চার্জ, এইখানে +4.8 কুলম্বের একটা চার্জ। এখন বলছে বি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হবে। এবং এইখানে একটা জিনিস দেওয়া, যে এ ডি অর্থাৎ এ ডি বি ডি এবং এই ডিসটেন্সটা সমান। আচ্ছা, তাহলে ডি বিন্দুতে এইখানে কয়টা চার্জের জন্য বিভব পাওয়া যাবে? হ্যাঁ, ডি বিন্দুতে বিভব এখানে কয়টা চার্জের জন্য পাওয়া যাবে বলো? তিনটে। হ্যাঁ, একটা হচ্ছে সি বিন্দুর চার্জের জন্য। তাহলে এটা এটা হবে কত? -1.6 ডিভাইড বাই এটার ডিস্টেন্স ধরলাম D1। এরপরে এ বিন্দু চার্জের জন্য 4.8 ডিভাইড বাই এর চার্জ ধরলাম D2। এরপরে বি বিন্দুতে তুমি যে চার্জটা স্থাপন করবে ধরলাম এর মান কিউ, আর এ থেকে ডিস্টেন্স হচ্ছে D3। এবং প্রশ্নে একটা জিনিস বলে দেওয়া, এ থেকে ডি, বি থেকে ডি, সি থেকে ডি, এই তিনটা ডিস্টেন্সই সমান, মানে কি D1 D2 আর D3 সমান। ওকে, তো এটা যেহেতু জিরো হবে, এইখানে 1/4 পাই এপসাইলন নট। আর যেহেতু তিনটা ডি সমান, আমি একটা করে এখান থেকে এই তো কমন নিয়ে বের করে নিয়ে আসতে পারি, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন যদি এটা জিরো হয় তাহলে এটা কি হবে? এখানে কিউ +3.2, এই পুরোগুলাই তোমার এইদিকে ভাগ হয়ে গিয়ে জিরো হয়ে যাবে। তাহলে কিউ এর মান হবে কত? -3.2। এটা ক্লিয়ার? এটা অ্যান্সার হবে মাইনাস থ্রি হুম। পয়েন্ট টু একটি দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্য কি রূপে পরিবর্তিত হয়? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো। তাহলে এটার জন্য তোমার হচ্ছে যে দ্বিপোলের বা তড়িৎ দ্বিমেরুর প্রাবল্যের সূত্রটা মনে রাখতে হবে। প্রাবল্যের তোমার জেনারেল সূত্রটা কি? যে দেখো, সবকিছু এখানে মনে রাখতে হয় আসলে, কারণ তুমি সূত্র মনে না রাখলে এই চ্যাপ্টারের কিছুই পারবে না। এবং এটা শুধুমাত্র এই চ্যাপ্টার না, আসলে সব চ্যাপ্টার। ওকে, এখন এখানে খেয়াল করো, এটা হচ্ছে সকল বিন্দুর জন্য এই সূত্রটা লিখে দেওয়া হয়েছিল। যখন আর ইজ গ্রেটার দেন এল, যখন আমরা এল কে কাউন্টে নিয়ে আসবো না, তখন এই সূত্রটা। তাহলে ই এর সাথে দূরত্বের সম্পর্ক এখানে এই যে কি বলতো, 1/r কিউবের ব্যস্তানুপাতিক, মানে r কিউবের ব্যস্তানুপাতিক। ই এর সাথে প্রাবল্যের সূত্র, না সরি, দ্বিমেরুতে প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক। ওকে, এটা একটু মনে রাখো তাহলে। এখন তাহলে এখানে কি হবে? ই এর সাথে দূরত্বের সম্পর্ক কি 1/r কিউব না? তো হুম। এইটাকে চাইলে তো r−3 লেখা যায়, যেহেতু 1/r কিউব। তাহলে ই এর সাথে তোমার দূরত্বের দূরত্ব দূর প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক তাহলে এই যে কি হচ্ছে, এই যে এইটা হবে গ নম্বর, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান? আচ্ছা, এটা বের করো তো দেখি। ও, এইখান থেকে নে। হুম, এটা বের করো, খুবই সহজ একটা ম্যাথ।
আচ্ছা, এটা এখানে কি করা লাগবে বলো? এই এমসিকিউ পারা উচিত। এটা পারবা এটা বের করতে? না। এগুলো সহজ জিনিস পারা উচিত এটা। এখানে বলছে যে 1 কুলম্ব চার্জে কতটি ইলেকট্রনের চার্জের সমান। আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ কত বলো? 1.6 ইন্টু 10⁻⁹ হ্যাঁ, এত কুলম্ব চার্জ কয়টা ইলেকট্রনের? একটা ইলেকট্রনের, তাহলে 1 কুলম্ব চার্জ কি হবে? 1/1.6 10⁻⁹। এটা হবে এতটা ইলেকট্রনে 6.25 10⁻18। এটা বুঝছো? হুম। 6.25 10⁻18। ওকে। চার্জ ধারকের সঞ্চিত শক্তিটা আমরা কালকেই পড়ছিলাম অলরেডি, বলো। এটা কোনটা বলো? গ নাম। কি? এটা কালকে পড়লাম তোমার, এগুলো সূত্রই মনে নাই? এটা হচ্ছে কিউ ইন্টু বি, হাফ কিউ ইন্টু বি। এইখানে 3টা সূত্র ছিল, একটা ছিল হাফ কিউ ভি, হাফ সি ভি স্কোয়ার, একটা ছিল হাফ কিউ স্কোয়ার বাই সি। ওকে। এখন আহ, গোলাকার পরিবাহী ধারকত্ব বনাম ব্যাসার্ধের লেখচিত্রে গ্রেডিয়েন্ট বা নতি বা ঢাল কি হবে? গোলাকার পরিবাহী ধারকত্ব বনাম ব্যাসার্ধের লেখচিত্র। আচ্ছা দেখো, এটা এটা নতুন একটা এই পেজে আঁকি। ওকে। এখানে গোলাকার পরিবাহী ধারকত্বের সূত্র ছিল কি? সি ইজ ইকুয়াল টু 4 পাই ইপসিলন নট ইন্টু আর। এটা ছিল না? হ্যাঁ। ওকে। দাঁড়াও একটু। আচ্ছা, তো এইখানে তোমার যেহেতু এইখানে প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে ধারকত্ব বনাম ব্যাসার্ধ। তো ধারকত্ব বনাম ব্যাসার্ধ সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে লেখচিত্রটা এখানে কিরকম হবে বলো তো? যে সি বনাম আর এর লেখচিত্র এখানে কিরকম হবে? মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী। ওকে। এখন এখানে ঢাল বা নতি মানে হচ্ছে ঢাল আসলে। এখন তুমি যদি এখানে ঢাল নির্ণয় করতে চাও এই লেখচিত্রের ট্যান থিটা, তাহলে আমরা তো জানি ঢাল সমান হচ্ছে ট্যান থিটা। এটা সরলরেখা থেকে তো এটা মনে আছে আশা করি, যে এই মিজুগুলো ট্যান থিটা একটা সূত্র ছিল। ওকে, তাহলে ঢাল যদি এখানে ট্যান থিটা হয়, তাহলে ট্যান থিটা সমান হবে লম্ব। লম্ব বরাবর এখানে কে আছে? সি। আর ভূমি এখানে এই ভূমি বরাবর কে আছে? আর। তাহলে এখানে ঢাল কি হবে? সি ডিভাইড বাই আর হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এই সূত্র থেকে বলো সি ডিভাইড বাই আর এর মান কত এখানে? 4 পাই এপসাইলন নট।
এটা ক্লিয়ার? হুম। তাহলে এখানে এই নতি বা ঢাল কোনটা হবে? 4 পাই ইপসিলন নট, মানে গ নম্বর। এটা শুধু এই সূত্র না, এটা কিন্তু যে কোনো সূত্রে এইভাবে বলতে পারে যে এত বনাম এতর নতি বা গ্রেডিয়েন্ট বা ঢাল বা স্লোপ কি হইতে পারে। সো এগুলো সূত্র মনে থাকলে তুমি গ্রাফ আঁকায় তারপর এটা বের করতে এইভাবে পারো। আচ্ছা, 34 নম্বরটা বলো। এটা পারার জন্য কোনো সূত্র লাগবে না, এটা এমনিতেই একটু বেসিক জিনিস জানা থাকলে বা যা জানা দরকার এটা পারার জন্য, এটা অলরেডি শেখানো হয়েছে। তো বলো দেখি। 0। হ্যাঁ, এটা হবে 0। এখানে কারণটা কি বলো তো? এখানে কেন 0 হইলো বলো? নাকি আন্দাজে বললা 0? না। এখানে কারণ কি বলো? কারণটা হচ্ছে তুমি যে 0 বললা, তো তুমি এটা কোন হিসাবে বলছো 0? এটা তো তোমার জানা থাকা লাগবে। তুমি যে 0 বলছো, একটা তো রিজন তো থাকবে। খুবই সহজ একটা এখানে থিওরি। এইখানে আসছে যে এইখানে একটা সমান্তরাল পাত ধরক আছে, এইখানে একটা সমান্তরাল পাত ধরক, আর আর বিন্দুটা বাইরে অবস্থিত। তো এখন তোমার এই দিকের এটা প্লাস চার্জ যুক্ত, এটা হচ্ছে মাইনাস চার্জ যুক্ত, এবং এইখানে চিত্রে সবকিছু দেয়াই আছে, এবং বলরেখাগুলা প্লাস থেকে বের হয়ে মাইনাসে এসে শেষ হবে। এই যে এইখানে যে আর বিন্দু বাইরে, আর বিন্দুতে এই কি কোনো বলরেখা আছে? আর বিন্দুতে কোনো বলরেখা আছে? না। তো আর বিন্দুতে যেহেতু বলরেখা নাই, এটা তো আমরা অলরেডি পড়ছিলাম অনেকবার, এই যে আমরা পরিবাহী গোলকের ক্ষেত্রে পড়ছিলাম, যেহেতু গোলকের পৃষ্ঠ থেকে আধানে, পৃষ্ঠে সবগুলো আধান থাকে এবং চার্জ, পজিটিভ চার্জ থেকে বলরেখা সেইখান থেকে বের হয় পৃষ্ঠ থেকে বাইরের দিকে, এবং নেগেটিভ চার্জ থাকলে পৃষ্ঠে এসে শেষ হয়। যেখানে বলরেখা প্রবেশ করবে না অর্থাৎ গোলকের ভিতরে, সেইখানে প্রাবল্য শূন্য, এটা আমরা পড়ছিলাম। তো যেহেতু আর বিন্দুতে কোনো বলরেখা আসতেছে না, এটা প্লাস চার্জের পাত থেকে বের হয়ে মাইনাস চার্জের এই যে তোমার প্লেটে এসে এখানে শেষ হচ্ছে। তো আর বিন্দুতে যেহেতু কোনো বলরেখা নাই, মানে কোনো তড়িৎ ক্ষেত্র নাই, মানে প্রাবল্য নাই। বুঝছো? খুবই হুম। সহজ একটা জিনিস তো। অ্যান্সার তুমি বললা অ্যান্সার, এখন তুমি যদি রিজন না জানো তাহলে তো আন্দাজেই তো এই যে বলছো এটা। আচ্ছা দাঁড়াও, এখন এইখানে আরো কয়েকটা এমসিকিউ নিয়ে আসি। না, এগুলা সবকিছু রিভিশন দিয়ে রাখবা, বুঝছো? এখানে রিভিশন না দিলে সমস্যা আসলে। আচ্ছা দাঁড়াও এখানে। আচ্ছা একটু দাঁড়াও।
আজকে একটা টপিক শেষ করার ইচ্ছে ছিল, তবে ওইটা মনে হয় না আজকে শেষ হবে। এটা আর একদিন পড়ানো লাগবে। যদিও ওইটা আছে, তুমি ধারো করি একটা টপিক। আর পরিবেশ রসায়নে এই কোন কোন টপিকের সমস্যা আছে? হুম। । নৈবিত্তিকে। নৈবিত্তিক আছে ওগুলা দিয়ে দিও, যে যে জায়গায় সমস্যা আছে। রসায়নের এমসিকিউ কিন্তু অনেক টাফ হয়। তো রসায়নে পুরো চ্যাপ্টার ভালোভাবে ক্লিয়ার না থাকলে এমসিকিউ পড়া অনেক। আর ফিজিক্স ম্যাথে তোমার এমসিকিউ সহজ হয় যে তা না, বাট ম্যাথ গুলা এবং থিওরি গুলা ভালোভাবে জানলেই হয়ে যায়। আর রসায়নে দেখা যায় যে অনেক থিওরি থেকেও আসে এমসিকিউ, তারপরে মুখস্থ থেকেও আসে। এই জন্য সমস্যাটা হয় আসলে রসায়নে। আচ্ছা, আজকে যেহেতু এমসিকিউ ধরছি, আজকে এমসিকিউ সলভ করি এই ক্লাসটায়। এরপরে আমি পড়বো এখন আবার। আচ্ছা। উম হ্যাঁ, এটা বলো। এটা বলো, 27 নম্বরটা বলো। সহজ এটা। -7। হ্যাঁ, এটা হবে -7। 5 নিউটন/কুলম্ব দুটি বিন্দুর দূরত্বে 10 সেন্টির বিভব পার্থক্য কত? হ্যাঁ, এটা বলো। এটা খ নাম্বার। ক নম্বর। আচ্ছা, দাঁড়াও, চেক করি। এইখানে হচ্ছে হ্যাঁ, সম্পর্ক হচ্ছে V/R। বিভব হবে কত? 5 × 0.1, 0.5। হ্যাঁ, এটা হচ্ছে খ নম্বর। এরপরটা বলো। দুটি বিন্দুর বিভব পার্থক্য 0। হ্যাঁ, এটা 0। আচ্ছা, এখানে 35 নম্বরটা, এটা সূত্র জানি কি? প্রাবল্যের সূত্র হচ্ছে তলমাত্রিক ঘনত্ব ডিভাইড বাই এপসাইলন নট, এটা নাকি? আর আচ্ছা, দাঁড়াও তো, এখানে আসছে যে যদি এটা হয় এ, এটা না, তাহলে এটার অ্যান্সার হলে অ্যান্সার আসছে কত? 35-এর 0.2। এই যে এটা, এই সূত্রটা মেবি এটা পড়ানো হয় নাই। হ্যাঁ, এটা এমসিকিউ এর মাধ্যমে মনে রাখো। এই যে 35 নম্বর এমসিকিউ তে যেটা বলছে যে কোন একটা সমান্তরাল পাথধারকের, এই যে ধরো সমান্তরাল পাথধারকের
চার্জ ঘনত্ব তো মনে আছে না? এটা একটা সমান্তরাল পাত ধরক। ওকে, এখানে প্লাস চার্জ এবং এইখানে মাইনাস চার্জ। আমাদের নর্মালি এইখানে কি থাকে? এইখানে থাকে হচ্ছে বায়ু। এখন তুমি যদি এইখানে অন্য কোনো মাধ্যম এইখানে প্রবেশ করাও, যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে ধরো কে। এখন নর্মালি বায়ু থাকলে তো কে এর মান কত হয়? 1। এখন এইখানে তড়িৎ প্রাবল্যের মান হবে তলমাত্রিক চার্জের তলমাত্রিক এই ঘনত্ব, আবার এ সূত্র আবার ভুলে যাও না, এটা কত? কিউ ডিভাইড বাই এ ছিল কিন্তু, এই যে এটা তোমার চার্জ ঘনত্বের সূত্র। ওকে, এটা হচ্ছে এপসাইলন নট। মানে যদি শুধুমাত্র বায়ু যদি থাকে তখন এখানে শুধুমাত্র হবে এপসাইলন নট। কিন্তু তুমি যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের অন্য একটা মাধ্যম প্রবেশ করাও, তাহলে সব সব সূত্রেই কিন্তু এপসাইলন নটের সাথে কে গুণ হয়। সো এইটাই হচ্ছে এইখানে প্রাবল্যের সূত্র। এটা, এই সূত্রটা লিখে দেওয়া হয় নাই, এটা এখানে লিখে রাখবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই সূত্র ইউজ করে এখন এটা বলো অ্যান্সার এই যে কত হবে। বলো।0.2। হুম, এটা হবে 0.2। আচ্ছা, এটা বলো। এটা 2। হ্যাঁ, কত? এটা অ্যান্সার হবে 2। হ্যাঁ, এটা অ্যান্সার 2। এটা 2 2 4। আর 4 আর 4 যদি তুমি শ্রেণীতে থাকে তাহলে সমান্তরালের সূত্র দিয়ে এটা কি হবে? এটা হবে 2। তাহলে এটা হবে 2। ওকে, দাঁড়াও, এটা সময় মেবি শেষ।